আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দেখো আমরা শুরু করব কি প্লাটি হেলমিনথিস থেকে। ওকে, আমরা পূর্বের ক্লাসে আমরা এই পর্ব প্রথম থেকে আমরা কতটুকু পড়েছি, পর্ব 1 পরিফেরা নিডারিয়া পর্যন্ত, তাই না? তো যারা পূর্বের ক্লাসটি দেখোনি তারা দেখে আসো, আশা করি সহজে বুঝতে পারবা। আজকে আমরা শুরু করব প্লাটি হেলমিনথিস থেকে। ওকে, তো এদের স্বভাব ও বাসস্থানটা আমরা পড়ি, আর আমরা জানি কি আমরা বুঝে বুঝে পড়বো, তাই না? আমরা কি না বুঝে মুখস্থ করব বলো? আমাদের প্রথম অধ্যায়, বিজ্ঞানের যে প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায়ের তোমার পুরোটাই ধরতে গেলে তোমার কি একটা মুখস্থ পার্ট। কিন্তু তার মানে এই না যে আমরা না বুঝে অন্ধের মতো মুখস্থ করে যাব, তাই না? আমরা মুখস্থ করব বুঝে বুঝে, যাতে আমাদের অনেকদিন মনে থাকে এবং আমরা পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারি, তাই না? ওকে, তো দেখো প্লাটি হেলমিনথিস। আচ্ছা, আমি যদি এটা সুন্দর করে এবার দেখো প্লাটি হেলমিনথিস, তাই না? এই প্লাটি হেলমিনথিস হলো তোমার মেরুদণ্ডী নাকি অমেরুদণ্ডী বলো তো? আমরা গত ক্লাসে দেখেছি যে প্রাণীগুলা যে পর্বগুলা, এই যে এই পর্বগুলার এই একানোডার্মাটা পর্যন্ত তোমার কি অমেরুদণ্ডী। আমরা এখন শিখতেছি কি প্লাটি হেলমিনথিস, তাহলে এটা কি অবশ্যই অমেরুদণ্ডী প্রাণী? কারণ পরিপেরা থেকে একানোডার্মাটা পর্যন্ত যতগুলা প্রাণী আছে সবগুলা অমেরুদণ্ডী। হ্যাঁ, এখান একানোডার্মাটা পর্যন্ত যত প্রাণী আছে সবগুলো অমেরুদণ্ডী। তো প্লাটি হেলমিনথিস এখন আমরা পড়তেছি। প্লাটি হেলমিনথিস কি মানে প্রথম আটটার ভিতরে। এই জন্য তোমার প্লাটি হেলমিনথিসের যে প্রাণীগুলা, এগুলো তোমার কি হবে বলতো? অমেরুদণ্ডী প্রাণী, যাদের মেরুদণ্ড নেই। তো আসো আমরা পড়ি এদের স্বভাব ও বাসস্থান। এই পর্বের এই যে আমরা শুরু করলাম তাহলে, হ্যাঁ, স্বভাব ও বাসস্থান। এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়। এদের জীবন অনেক বৈচিত্র্য আছে, এরা বিভিন্ন বৈচিত্র্য আর কি। দেখা যাবে কেউ এখানে থাকে, কেউ সেখানে থাকে, কেউ দেখতে এরকম, কেউ দেখতে অন্যরকম। মানে এদের জীবনটা খুব বৈচিত্র্যময়। হ্যাঁ, এ পর্বের বহু প্রজাতি বহিঃপরজীবী ও অন্তঃপরজীবী হিসেবে অন্য জীবদের বাইরে বা ভিতরে বসবাস করে। তো বৈচিত্র্যময় কেন বলছে এদেরকে, বুঝতে পারছো? এরা কেউ বহিঃপরজীবী কি অন্তঃপরজীবীকে আমি তোমাদের বুঝাবো, বাট এদেরকে কেন বৈচিত্র্যময় বলা হয়েছে, কারণ এরা কেউ ভিতরে থাকে, কেউ বাইরে থাকে। হ্যাঁ, মানে এরা বিভিন্ন ভাবে বসবাস করে, এই জন্য এদের বৈচিত্র্যময় বলা হয়েছে। তো এখন দেখো বহিঃপরজীবী কি, ধরো তোমার আচ্ছা পরজীবী আর কি আগে সেটা তোমার বুঝতে হবে। পরজীবী, হ্যাঁ, এই পরজীবী জিনিসটা কি তোমাদের সেটাকে বুঝতে হবে। পরজীবী, পরজীবী হলো সেই প্রাণী যারা অন্য প্রাণীর উপর তারা কি করে নির্ভরশীল হয়ে বসবাস করে। তো এখানে বলছে যে এই পর্বের বহু প্রজাতি বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে অন্য জীবদেহের বাইরে বা ভিতরে বসবাস করে। তার মানে এই যে প্লাটি হেলমিনথিসের ভিতর যে প্রাণীগুলা, এই প্রাণীগুলা কি করে? প্রাণীগুলা কোনো অন্য প্রাণীর ভিতরে অথবা বাহিরে বসবাস করে। যেমন আমরা যদি মাথার উকুনের কথা চিন্তা করি, উকুনটা কি আমাদের শরীরের ভিতরে থাকে নাকি শরীরের বাহিরে থাকে? অবশ্যই শরীরের বাহিরে থাকে, তাহলে সেটা কি বহিঃপরজীবী। তাহলে অন্তঃপরজীবী কোনটা? যে প্রাণীগুলো আমাদের শরীরের ভিতরে থাকে, যেমন কৃমি। এই কৃমিটা কি অন্তঃপরজীবী, কারণ এই কৃমিটা আমাদের কোথায় থাকে? শরীরের ভিতরে থাকে। তো বহিঃপরজীবী কি বা অন্তঃপরজীবী কি, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ। তো এরা কি, এই পর্বের বহু প্রজাতি কি বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে অন্য জীবদের বাইরে বা ভিতরে বসবাস করে। লাইনটা আসলে তোমরা বুঝতে পারছো, এটা জীব অন্য জীবের কি করে, অন্য জীবদেহের বাইরে বা ভিতরে বসবাস করে। যেমন উকুন হলেও বাহিরে বাস করে, আর ভিতরে বাস করে কে? কৃমি। হ্যাঁ, এটা বুঝতে পারছো আশা করি তোমরা। তো দেখো, তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে বাস করে, আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে। মানে এরা শুধু মানুষের দেহের ভিতরে বা বাইরে বসবাস করে না, এরা আবার কোথায় বসবাস করবে বলতো? এরা আবার মুক্তজীবী, মানে তোমার স্বাধীনভাবে এরা কোথায় বাস করবে? স্বাদু পানিতে বাস করবে অথবা লবণাক্ত পানিতে বাস করবে। হ্যাঁ, মানে এরা মুক্ত হয়ে বাস করতে পারে। এরা পানিতে বাস করতে পারে, আবার কোথায় বাস করতে পারে? লবণাক্ত পানিতে এরা বাস করতে পারে। তাহলে এদের জীবনটা আসলে বৈচিত্র্যময় না? এরা আবার কারণ কি আসলে বুঝতে পারছে এরা
যে এরা প্রাণীর দেহের ভিতরে থাকে, বাইরে থাকে, আবার একা একা চলাফেরা করে। হ্যাঁ, এই তো, এই জন্য এদেরকে বলা হয় বৈচিত্র্যময় প্রাণী। তো তোমার যদি প্রশ্ন আসছে যে প্লাটি হেলমিনথিস প্রাণীদেরকে কেন বৈচিত্র্যময় বলা হয়, তো তোমরা এই লাইনগুলো বলতে পারবে আশা করি সুন্দর করে, তাই না? তো এখন দেখো, তবে কিছু প্রজাতি মুক্তজীব, যেটা তো বললাম। এই পর্বের কোন কোন প্রাণী, দেখো, এই পর্বের কোন কোন প্রাণী ভেজা ও স্যাঁতসেঁতে মাটিতে বাস করে। এর আবার কোথায় বাস করে? ভেজা ও স্যাঁতসেঁতে মাটিতে বাস করে। মানে দেখছো, এদের কোনো বসবাসের কোনো লিমিট আছে বলো? এরা কেউ শরীরের ভিতরে, বাইরে, পানিতে, আবার এখন দেখলাম কি মাটিতেও এরা বাস করে। এরা বৈচিত্র্যময় না? এরা বৈচিত্র্যময় না? আশা করি তোমাদের যদি প্রশ্ন আসে তোমরা ইজিলি সলভ করতে পারবা যে এদেরকে কেন বৈচিত্র্যময় বলা হয়। এখন আমরা কি শিখবো বলতো? সাধারণ বৈশিষ্ট্যটা শিখবো। সাধারণ বৈশিষ্ট্যটা কি আছে দেখো তাদের। সাধারণ বৈশিষ্ট্য আছে কি, এদের দেহ চ্যাপ্টা ও উভলিঙ্গ। এদের দেহটা আসলে একটু চ্যাপ্টা। তুমি যদি এখানে দেখতে পাও, দেখো এদের দেহটা চ্যাপ্টা। হ্যাঁ, একটু চ্যাপ্টা আছে এদের দেহটা, তাই না? অনেকে বলবা এই, এটা তো চ্যাপ্টা না, এটা তো কেমন লম্বার মতো, এটা তো লম্বার মতো। দেখো, এটা লম্বা ঠিক আছে, বাট এর দেহটা দেখছে যে কিরকম একটু চ্যাপ্টা চ্যাপ্টা আকৃতির, তাই না? তো উভলিঙ্গ, উভলিঙ্গ তার মানে কি বুঝলাম আমরা? এদের দেহটা কি একই সাথে ছেলে আবার মেয়ে উভয় কাজ করে এদের দেহ। উভলিঙ্গ মানে কি, এদের দেহটা, এদের দেহের ভিতর ছেলে এবং মেয়ে উভয় প্রকার কাজই এরা একাই করে। হ্যাঁ, ঠিক আছে, মানে এদের দেহটা ছেলে আবার একই সাথে মেয়ে। ওকে, এখন 2 নম্বর বৈশিষ্ট্যটা দেখো কি লেখছে। 2 নম্বর বৈশিষ্ট্যটা তোমার লেখছে হলো এরা বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী, তাই না? বহিঃপরজীবী এদেরকে কেন বলা হয়েছে বলতো? কারণ আমরা একটু আগে পড়ে আসছি, এরা দেহের বাইরেও থাকে, ভিতরেও থাকে। এই যে, হ্যাঁ, এরা দেহের বাইরেও থাকে, ভিতরেও থাকে। এই জন্য এদের দেহের বাইরে কে থাকে? যেমন মাথার উকুন। ভিতরে কে থাকে? যেমন কৃমি। এই জন্য এদেরকে কি বলে? বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী। আশা করি বুঝতে পারছো। এখন আমরা শিখবো কি, এই যে দেহ, 3 নম্বরটা, দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া পুরো কিউটিকল কি, তাই না? আচ্ছা শোনো, পুরো কিউটিকল হলো তোমার এই এদের যে দেহটা, এদের দেহে যে চামড়া, চামড়ার উপর একটা আবরণ থাকে, ওইটারে বলে পুরো কিউটিকল। ওইটার কাজ কি? এদের দেহটাকে তোমার বিভিন্ন কাটাছেঁড়া বা চলাচল যখন করবে, তখন চলাচল করার সময় যদি কোনো কিছুর ভিতর লেগে, যাতে এদের দেহটা ছিঁড়ে না যায়, কেটে না যায়, এটার জন্য এদেরকে সাহায্য করে কি এই পুরু কিউটিকল। পুরু কিউটিকলটা, কিউটিকলটা তাহলে কিসের অংশ? চামড়ার উপরের অংশ। কারণ কি, তো এই পুরু কিউটিকলটা কি করে তাহলে? এদের চামড়া যাতে কেটে না যায় বা তোমার ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য চামড়ার উপরে একটা শক্ত আবরণ থাকে, সেটারে কি বলে? পুরু কিউটিকল বলে। হ্যাঁ, এবার আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা শিখবো কি, এই যে এটা দেহে চোষক ও আংটা থাকে। এখন চোষক দিয়ে তারা কি করবে? চোষক দিয়ে তারা বিভিন্ন খাবার খাবে, যেমন খাবার চুষে চুষে খাবে। হ্যাঁ, এই জন্য এদের দেহে কি থাকে? চোষক থাকে। আংটা কি? এদের শরীরে বিভিন্ন জায়গায় যাতে এরা তাদের শরীরকে আটকে রাখতে পারে, এরা যাতে বিভিন্ন জিনিসে বা বিভিন্ন জায়গায় তাদের নিজের শরীরটাকে তারা আটকে রাখতে পারে, এই জন্য এদের কি থাকে? আংটা থাকে। আংটা না থাকলে তারা কি হাঁটাচলা করতে পারতো? পারতো না, তারা তো হাঁটতে গেলে পড়ে যেত। এই আংটার মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় তাদের দেহকে আটকে রাখে। হ্যাঁ, তারা পড়ে যায় না। তো চোষকের কাজ কি? তারা খাবার চুষে চুষে খায়। আংটার কাজ কি? তাদের দেহকে তারা আটকে রেখে চলাচল করতে তারা পারে। হ্যাঁ, তাদেরকে সাহায্য করে চলাচল করতে এই আংটাটা। এখন দেখো যে দেহ শিখাঙ্গ নামে কি বিশেষ অঙ্গ থাকে। এগুলো কি অঙ্গ হিসেবে পরিচিত বলতো? রেশন অঙ্গ হিসেবে পরিচিত। তো এটা শুনো, আবার বলে দেই, এটা কিন্তু পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। শোনো, তো তোমাদের যদি প্রশ্ন আসে যে দেহে শিখাঙ্গ নামে একটা বিশেষ অঙ্গ থাকে, এগুলো কিসের কাজ করে, তাহলে তোমরা কি করবে বলতো? কি অ্যান্সার দিবা? রেচন অঙ্গ হিসেবে কাজ করে। এখন রেচন অঙ্গ কি আমি তোমাদের বলে দিচ্ছি। এই রেচন অঙ্গের মাধ্যমে তাদের শরীরের ভিতর যেই তোমার বর্জ্য পদার্থ থাকে, যেমন তাদের শরীরের ভিতর যেমন পানি থাকে, বর্জ্য বর্জ্য পানি থাকে, ওগুলোকে তারা প্রস্রাবের ভিতর বের করে দেয়। মানে ধরো, রেচন অঙ্গ ধরতে পারো একটা প্রস্রাবের কাজ করে। এদের শরীরের ভিতর যত তোমার ক্ষতিকর পদার্থ আছে, সবগুলো ক্ষতিকর পদার্থকে এরা প্রস্রাবের ভিতর প্রস্রাবের মাধ্যমে কি করে দেয়? বের করে দেয়।
ওই কাজটা কিসের মাধ্যমে করে? এই রেচন অঙ্গের মাধ্যমে করে। হ্যাঁ, তো আশা করি রেচন অঙ্গটা কি তোমরা বুঝতে পারছো। তারপরে তোমার হলো কি পৌষ্টিক তন্ত্র। পৌষ্টিক তন্ত্রটা কি? যে যার মাধ্যমে কি হয়? যার মাধ্যমে তারা খাবার খায়, খাবার হজম হয়, হ্যাঁ, আবার খায়। এটা হলো তোমার কি? পৌষ্টিক তন্ত্র। মানে যেখানে খাবার হজম হয়, খাবার যেখানে তারা খাওয়ার পরে খাবার যেখানে গিয়ে পৌঁছায়, এগুলো পৌষ্টিক তন্ত্র। এদের শরীরের ভিতর কোনো পৌষ্টিক তন্ত্র নেই। এখন পৌষ্টিক তন্ত্র নেই। তার মানে এদের ভিতর কোনো পৌষ্টিক তন্ত্র একদম নেই, অসম্পূর্ণ বা অনুপস্থিত। তার মানে এখন কথা প্রশ্ন জাগতে পারে, ভাইয়া তাহলে এরা খায় কিভাবে? এরা কি খায় না? হ্যাঁ, ওরা অবশ্যই খাওয়া দাওয়া করে। তাহলে সেটা কিভাবে? খাবার খেলে এদের দেহ যেহেতু পৌষ্টিক তন্ত্র নেই, তাহলে খাবারটা এরা খাবার ফলে সরাসরি এদের দেহের ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, পৌষ্টিক তন্ত্র থাকলে দেখা যেত খাবারটা প্রথমে ওই পৌষ্টিক তন্ত্রের ওইখানে যাইতো, ওইখানে গিয়ে হজম হইতো, ইয়ে হইতো। কিন্তু এখানে যাদের দেহের ভেতর যেহেতু পৌষ্টিক তন্ত্রটা নেই, খাবারটা এরা যখন মুখ দিয়ে খাবে তখন খাবারটা সরাসরি তাদের দেহের ভিতরে চলে যাবে। হ্যাঁ, দেহের ভিতরে গিয়ে সেখানে অটোমেটিক তোমার কি হবে? পরে ওইখানে অতিরিক্ত যে বর্জ্য পদার্থগুলো তা কি বের হয়ে যাবে। হ্যাঁ, আমরা এখান থেকে কি শিখলাম? এদের দেহে কোনো পৌষ্টিক তন্ত্র নেই। পৌষ্টিক তন্ত্রের কাজ কি শিখলাম? পৌষ্টিক তন্ত্রের কাজ হলো তোমার খাবারকে হজম করা, তারপরে বিভিন্ন পুষ্টি গ্রহণ করা। এদের দেহেও কি পৌষ্টিক তন্ত্রটা নেই, বাট এরা তাও খাবার গ্রহণ করে। খাবার গ্রহণ করার পরে খাবারটা কোথায় যায়? সরাসরি এদের দেহের ভিতরে চলে যায়। এদের দেহের ভিতরে কিন্তু তোমার ফাঁকা জায়গা, এদের দেহের ভিতর কিচ্ছু নাই। তবে এই যাদের দেহ যদি দেখো, মিটটাই দেখাই দেখো, এদের দেহের ভিতরে কিন্তু ফাঁকা জায়গা, দেহের ভিতরে আলাদা কিছু নাই। যদি এদেরকে তোমার অর্ধেক করা হয়, দেখা যাবে যে ভিতরে শুধু পানির মতো তরল পদার্থ, পানি আর পানি দেখা যাবে। হ্যাঁ, তো এই জন্য তো খাবারটা খাবারের ফলে এদের দেহের ভিতরে সরাসরি খাবারটা চলে যায়, আলাদা পুষ্টিক তন্ত্র এদের প্রয়োজন হয় না। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন আমরা আসলে সামনে আগাই। এগুলোর উদাহরণ কি বলতো? যুগিত কৃমি আর ফিতা কৃমি। হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে, এই যে এগুলো। তো এখন দেখো আমরা শিখবো কি নেমাটোডা। একে অনেকে কি বলা হয় বলতো? এর আরেক নাম কি? নেমাথেলমিনথেস। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, পড়ে নিও। বইয়ে লেখা আছে, তার মানে কি ইম্পর্টেন্ট, তাই না? নেমাটোডার আরেক নাম কি? যদি প্রশ্ন আসে তোমরা কি বলবা বলতো? নেমাথেলমিনথেস। ওকে, আমরা এখন এদের স্বভাব ও বাসস্থান শিখবো। আসো আমরা শিখি। এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বসবাস করে। তার মানে এরা কোথায় বাস করে বলতো? অন্ত্র ও রক্তে বসবাস করে এরা। এরা কি হিসেবে? পরজীবী বিভিন্ন প্রাণী। এই লাইনটা পড়তেছি আমি, পরের লাইনটা, হ্যাঁ, এই যে পরের লাইনটা পড়তেছি আমি। এসব পরজীবী ও বিভিন্ন প্রাণী ও মানব দেহের বাস করে নানা রকম ক্ষতি সাধন করে। মানে এগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর। নেমাটোডার ভিতর যে প্রাণীগুলো আছে, এরা কি? এরা খুবই তোমার আমাদের জন্য ক্ষতিকর। হ্যাঁ, এগুলো আমাদের জন্য ভালো না। তবে অনেক প্রাণী মুক্তজীবী যারা পানি ও মাটিতে বাস করে। এরা আবার অনেকে কোথায় বাস করে? পানিতে বাস করে, আবার মাটিতে এরা বসবাস করে। তো আমরা এখন কি জানলাম? আমাদের শরীরের জন্য ক্ষতিকর কোনগুলা? এই নেমাটোডার ভিতর যে প্রাণীগুলো আছে, এরা আমাদের অন্ত্র রক্তে বসবাস করে এবং এরা আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকর। কারণ আমরা দেখবো এদের সাধারণ বৈশিষ্ট্যটা আসো দেখি। তো সাধারণ বৈশিষ্ট্যটা এখন কি লাগছে? প্রথমে দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত। নলাকার কি বোঝানো হয়েছে যে এদের দেহটা যে তোমার বাইরে যে চামড়া, হ্যাঁ, এই চামড়া যে বাইরের অংশ, এটা কি খুবই একদম শক্তভাবে তাদের দেহ চামড়াটাকে কি রক্ষা করে। মানে চামড়ার বাইরে একটা ত্বক আছে, এটা কি করে? তাদের চামড়াকে বিভিন্ন ক্ষতিকর জিনিস থেকে রক্ষা করে। হ্যাঁ, যাতে তারা হাঁটাচলা করতে গেলে তাদের চামড়াটা ছিঁড়ে না যায়। এজন্য তাদের এই চামড়াটাকে রক্ষা করে কে? পুরু ত্বকটা। পুরু ত্বকটা কোথায় থাকে? চামড়ার উপরে থাকে। তো আমরা প্রথম বৈশিষ্ট্যটা কি জানলাম? যে এদের দেহটা কি নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা ২ নম্বরে কি শিখবো বলতো? পৌষ্টিক নালী সম্পূর্ণ। পৌষ্টিক নালী কি বলতো? ধরো আমরা যখন খাবার খাই, খাবারটা আমাদের গলা দিয়ে তারপরে পেটে যায়, মানে এটা লাইনে যায় না, এটা গলার একটা ছিদ্র আছে, তো ওইটারে বলে নালী। পৌষ্টিক নালী মানে কি জানো? আমরা খাবার খাই যেভাবে গলা দিয়ে মানে খাবার খাওয়ার ফলে খাবারটা গলা দিয়ে পেটে যায়, মানে এটা লাইনে তো যায়, ওই লাইনটারে বলে নালী। মানে যেই জায়গা দিয়ে তোমার খাবারগুলা পেটে যায়,
আবার পেট থেকে আমরা যখন আমরা আমরা পায়খানা করি বা প্রস্রাব করি, তারপর বেরিয়ে যায় না, এই যে তোমার প্রক্রিয়াটা, এগুলো কিসের মাধ্যমে সম্পন্ন হয়? একটা একটা নালী থাকে, একটা তোমার একটা কি লাইন থাকে, এই লাইনগুলোরে কি বলে? পৌষ্টিক নালী। তো এদের দেহ কি পৌষ্টিক নালী আছে। এরা খাবার যখন খাবে, এরা যখন মুখ দিয়ে খাবার খাবে, মুখ মুখ দিয়ে তারপরে এদের গলাতে যাবে, গলা দিয়ে তারপরে পেটে যাবে, তারপরে এরা যখন পায়খানা বা প্রস্রাব করবে তখন ওগুলো আবার বেরিয়ে যাবে। এই জন্য এদের দেহ কি আছে? পৌষ্টিক নালী আছে। তারপরে মুখ আছে ও পায়ু ছিদ্র উপস্থিত, মানে এদের দেহ কি আছে? এদের দেহ তোমার মুখ আছে, পায়ু, পায়ু মানে কি? যেখানে তারা ফসা পায়খানা করে সেগুলো আছে, তাই না? এখন তন্ত্র ও সংবহন তন্ত্র অনুপস্থিত, তার মানে এদের দেহে কি নাই? শ্বসনতন্ত্র নাই, সংবহন তন্ত্র নাই। এখন শ্বসনতন্ত্র কি? শ্বাস নিঃশ্বাস নেওয়ার এক মাধ্যম। তার মানে এটা কি? এদের নাক নেই, এরা নাক দিয়ে শ্বাস নিঃশ্বাস নিতে পারে না। এদের নাক নেই। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে, তাহলে এরা শ্বাস প্রশ্বাস নেয় কিভাবে, তাই না? কারণ নিঃশ্বাস নেওয়া ছাড়া তো কোনো কিছু বাঁচতে পারে না। এরা নিঃশ্বাস নেয় কিভাবে? এই যে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এদের যে দেহটা দেখতেছো না, এই যে দেহটা দেখতেছো না, এই দেহের মাধ্যমে তারা নিঃশ্বাস নেয়। এদের যে দেহটা, এই দেহের মাধ্যমে তারা নিঃশ্বাস নেয়। মানে তুমি বুঝতে পারতেছো মানে কি জিনিস? এটা একটা মানে ভাব, কল্পনা করতে পারতেছো? এদের নাক নেই, এরা শ্বাস নিঃশ্বাস কিভাবে নেয়? এ পুরো দেহটা নিয়ে এরা শ্বাস নিঃশ্বাস নেয়। বুঝতে পারছো? আর সংবহন তন্ত্র অনুপস্থিত, মানে এদের কি সংবহন তন্ত্রও নেই। সংবহন তন্ত্র কি? যার মাধ্যমে তোমার অক্সিজেনটা, তোমার একই অক্সিজেন, রক্ত, এগুলা কি এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচলে সাহায্য করে। মানে ধরো এদের, এই যে এদের দেহ, হ্যাঁ আবার দেখাচ্ছি, এদের যে দেহটা, এই দেহে তোমার যে রক্ত আছে, রক্তগুলো এক জায়গাতে আরেক জায়গায় যে তোমার নিয়ে যাবে, ওরকমের জন্য কোনো কি না মাধ্যম নাই, বলে এমনি চলাফেরা করে। এটাই হলো তোমার সংবহন তন্ত্র, মানে কি রক্ত বহন করার বা অক্সিজেন এগুলো বহন করার আলাদা কোনো মাধ্যম নাই, এগুলো এমনি এমনি চলাফেরা করে। হ্যাঁ, এখন সাধারণত একলিঙ্গ, অর্থাৎ এরা কি একলিঙ্গ হয়ে থাকে। আর দেহগহ্বর অনাবৃত ও প্রকৃত সিলন নাই। তার মানে এদের দেহের ভিতর দেহগহ্বরটাকে আমরা শিখবো, তার আগে আমরা একটু এটা পড়ি। এদের যে দেহগহ্বরটা, এই দেহগহ্বরটা তোমার কি? অনাবৃত ও প্রকৃত সিলম নেই। এই লাইনটা আমরা বুঝবো, তার আগে আমরা এতটুকু পড়বো যে এদের দেহগহ্বরটা অনাবৃত ও প্রকৃত সিলম নেই। তার মানে কি? দেহগহ্বরটাকে আমরা এটা শিখি, দাঁড়াও। এ দেখো দেহগহ্বরটা কি, এখন দেখো এই যে এদের পুরো শরীরটা আছে না, তাই না? এই শরীরটা তো দেখতেছো, তাই না? এদেরকে যদি তোমার অর্ধেক করা হয়, তাহলে দেখা যাবে কি এদের শরীরের ভিতরে শুধু পানি আর পানি, পানি আর পানি। তার মানে দেহগহ্বর হলো শরীরের ভিতর একটা ফাঁকা জায়গা, যেখানে কি থাকে? পানির মতো তরল পদার্থ থাকে। তো এদেরকে যখন তোমার, এই দেখছো এদের যে দেহটা, এদেরকে যদি তুমি অর্ধেক করা দেখতে পাও, তাহলে দেখবে এদের দেহের ভিতর কি শুধু পানি আর পানি বের হয়। এটারে বলে কি? দেহগহ্বর। এদের দেহগহ্বরটা তোমার কি? অনাবৃত, মানে এদের দেহগহ্বরটা কোনো কিছু দ্বারা তোমার ঢাকা নাই, কিছু নাই। কারণ এদের এদের দেহটা কি, তুমি দেহটা অর্ধেক করলেই সরাসরি এদের দেহগহ্বরটা দেখতে পাবা, তাই না? এরকম আর কি বলছে। এই জন্য এদের দেহটা কি শক্ত কোনো আবরণ দ্বারা ঢাকা নেই, বা প্রকৃত সিলম নাই। হ্যাঁ, তো এদের দেহটা কি, এদের দেহগহ্বরটা কি? অনাবৃত ও প্রকৃত সিলম নেই। তো এগুলো উদাহরণ কি? যেমন গোল কিমি, ফাইলেরিয়া কিমি। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুই। আমি আগামী ক্লাসে তোমাদের অ্যানেলিডা আর আর্থ্রোপোডাটা দেখাবো। তারপরে ধীরে ধীরে আমরা সবগুলো শেষ করবো, মলাস্কা, হ্যাঁ এগুলো আমরা সব ধীরে ধীরে শেষ করব। তো আজকের মতো এতটুকুই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যাদের ক্লাসে কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করবা। তো আজকে তাহলে এতটুকুই রাখতেছি। আল্লাহ হাফেজ।